দারোগা বাবু, দারোগা বাবু, উফ, কে দারোগা বাবু। কে রে বাবা? একটু বেলা এলে হতো না? কি ব্যাপার সাত সকালে? দারোগা বাবু, সর্বনাশ হয়ে গেছে। খুন খুন হয়েছে। শিগগির আসেন, শিগগির আসেন, আসেন আসেন। তখন সবে ভোর হয়েছে। সুরেশ কোঠিতে গিয়ে দেখি চিত হয়ে পড়ে আছে তার ক্ষতবিক্ষত লাশ। তার রক্তাক্ত মুখ আর বিস্ফারিত চাহনি দেখে অতি বড় সাহসীর বুক কেঁপে যায়। তার পরনের পোশাক ছিন্ন ভিন্ন, গায়ের চাদরটা নিচে লুটোচ্ছে, মেঝে চাপ চাপ রক্ত। ঘরটা একেবারে লণ্ডভণ্ড। অভিজ্ঞ চোখে বুঝলাম খুন করতে হত্যাকারীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ছেলেটা রীতিমতো লড়াই করে মরেছে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন শুভমানুষ ঘোষের এক ভৌতিক কাহিনী, ঝড়ের রাতের আগন্তুক। গল্প পাঠ ও মুখ্য চরিত্রে অংশুমান পাল, সাক্ষ্য রায় ও অয়ন্তিকা। শুরু হচ্ছে শুভমানুষ ঘোষের কাহিনী, ঝড়ের রাতের আগন্তুক। কিছুকাল আগে চারু রায়ের দারোগাগিরি নামক একটি পুস্তক আমার হাতে এসেছিল। পড়েই মুগ্ধ হয়েছিলাম। লেখক নামজাদা কেউ নন, লেখার বাঁধুনিও আহামরি কিছু নয়, কিন্তু বাচন ভঙ্গিটি ভারী মনোরম। পড়ে মনে হয়েছিল আমিও কিছু লিখি। রায় মহাশয়ের মতো আমিও দীর্ঘকাল দারোগাগিরি করে সম্প্রতি অবসর নিয়েছি। যে ফাঁড়িতে আমার কর্মজীবনের ইতি হয়েছিল, সেই ডহরনালায় একটি পুরনো বাড়ি কিনে বর্তমানে সপরিবারে বাস করছি। এই বাড়ির একটি ইতিহাস আছে, তা বলার আগে জায়গাটির সামান্য বর্ণনা দিয়ে নি। ডহরনালায় যে স্থানে আমার বাড়ি, তার আশেপাশে অন্তত আধ মাইল টাক এলাকায় জনবসতির চিহ্ন মাত্র নেই। চতুর্দিকে ছোট ছোট টিলা আর ঝোপ জঙ্গল। তাতে দিনের বেলাতেও শেয়াল ও হায়নার দল ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে হাতির পাল এসে পড়ে। ঘরে যখন তখন ঢুকে পড়ে পাহাড়ি বিছে, সাপখোপ। বিপদের উপর আরও বিপদ, এসব এলাকায় কারেন্ট থেকেও নেই। দুপুরের পর রোজই নিয়ম করে লোডশেডিং হয়ে যায়। তাই সন্ধে হলেই ঘরের দরজা জানলা এঁটে দিতে হয়। তখন ভরসা হ্যারিকেন কিংবা মোমবাতি। ভ্যাপসা গরমে প্রাণ বের হওয়ার উপক্রম হয়। আজও টেবিলে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসেছি। খানিক আগে ঝড় উঠেছে। এতক্ষণ মোমবাতিটি স্থির হয়ে জ্বলছিল, এখন থেকে থেকে কেঁপে উঠছে তার শিখা। ঝড় ক্রমেই বাড়ছে। এর মধ্যে কতক্ষণ লিখতে পারবো জানি না। আমি যে বাড়িতে থাকি তার একটা গাল ভরা নাম আছে, সুরেশ গোয়ালা কি কোঠি। লোকমুখে সুরেশ কোঠি। সুরেশের পুরো নাম সুরেশ যাদব। ডহরনালা থেকে মাইল চারেক দূরে পশ্চিমে খনি শহর ধারাগিরিতে তার মস্ত গোশালা। এখন সেখানে থাকলেও ওর জন্ম ডহরনালাতে। সুরেশ কোঠি ওর পৈতৃক বাড়ি। কলকাতা থেকে আগত ধনবান বাঙালি চেঞ্জারদের জন্য সে এই বাড়িটি ভাড়া দিত। এবার এমন নির্জন স্থানে একা একা থাকা বেশ বিপজ্জনক বটে। তাই যারা আসতেন, সঙ্গে তাদের পরিবার তো থাকতই, পর্যাপ্ত লোক লস্করও থাকত। 1 মাস 2 মাস 6 মাস যত দিন থাকতেন, তার রসদও তারা সঙ্গে করেই আনতেন। সকালে বিকেলে হাওয়া খাওয়ার জন্য খান 2 ভাড়া করা টাঙা বাড়ির বাইরে সবসময় খাড়া হয়ে থাকত। পরবর্তীকালে একটা ভয়ঙ্কর ঘটনার পর
বাড়িটার ভূতের বাড়ি বলে বদনাম রটে যায়। ফলে লোক আসা বন্ধ হয়ে যায়। বাড়িটা খালিই পড়েছিল। সুরেশের কাছ থেকে আমি জলের দরে তা কিনে তারপর থেকে এখানেই বসবাস করছি। চারু দারোগার বই পড়ে উৎসাহিত হয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম এই হানাবাড়ির ইতিহাসটাও লিখে রাখি, কারণ তার সঙ্গে আমারও যোগ ছিল। কিন্তু আমার হার্টের রুগী গৃহিণীকে সামলে, সংসার সামলে লিখব করেও লেখা হয়ে উঠছিল না। আজ পেলাম সময়। আসলে হয়েছে কি, গিন্নি গিয়েছে বাপের বাড়ি, দিন সাতেকের আগে ফিরবে না। সময় বুঝে ঝড়ও উঠেছে। খুন জখমের গল্প লেখার এর চেয়ে আইডিয়াল পরিবেশ আর কি হয়। কাজেই কপাল ঠুকে বসে পড়েছি লিখতে। বছর 2 আগের কথা। তখন আমি সবে এই বন জঙ্গলময় ডহর নালার ফাঁড়িতে এসে হাঁপ ছেড়ে বেঁচেছি। হাঁপ ছাড়ার কথা উঠল কারণ ডহর নালায় আসার আগে ধারাগিরিতে আমার পোস্টিং ছিল। খনি শহর যেমন হয়, অপরাধীদের একেবারে স্বর্গরাজ্য। সেসব অপরাধী আবার আন্তর্জাতিক মাপের হয়ে থাকে। তাদের অ্যান্টি সোশ্যাল বললে কিছুই বলা হয় না, তারা মাফিয়া ডন। ঝক্কি সামলাতে আমার নাওয়া খাওয়া মাথায় উঠেছিল প্রায়। কিন্তু ওই যে বাংলায় কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার হলো সেই দশা। ধারাগিরি ছেড়ে শান্তশিষ্ট ডহরনালায় এসে ডিউটি ধরার কয়েক মাস পরেই একটা বিশ্রী খুনের ঘটনা ঘটে গেল। সে সময় আমি ফাঁড়ির মধ্যে পুলিশ কোয়ার্টার্সে থাকি। বলা বাহুল্য, ঘটনাটা ঘটেছিল এই এখন আমি বটকেষ্ট দারোগা যে ঘরে বসে লিখছি, এখানেই, এই ঘরেই। তখন শীত পড়ি করছে, চেঞ্জ অফ দ্য সিজন। সুরেশ কুঠিতেও লোক ছিল। 27-28 বছরের এক যুবক, তার নাম শ্যামলাল। শ্যামলাল পেটের অসুখে ভুগছিল। সুরেশ কুঠির কেয়ারটেকার রতনের কাছে পরে জানতে পারি, ঠিক দুর্গাপুজোর পরপরই ধারাগিরি থেকে সুরেশের হাত চিঠি নিয়ে শ্যামলাল একাই এসেছিল এখানে। চিঠিতে সুরেশ নির্দেশ দিয়েছিল যে কদিন শ্যামলাল থাকবে সেখানে যেন অন্য কোনো চেঞ্জার না থাকে, তার পরিচয়ও যেন কোনোভাবেই ফাঁস না হয়। রতন মালিকের নির্দেশ অমান্য করেনি। শ্যামলাল যতদিন ছিল ঘরেই থাকত, বাইরে বেরোতো না। এদিকে সে যে পেটের রোগে ভুগছে তার প্রমাণও পাওয়া যায়নি। প্রতিদিনই সে অপরিমিত মদ্যপান তো করতই, মাংসাহারও করত। রতনই তার ব্যবস্থা করত। এজন্য প্রায়ই তার পকেটে এসে 20-50 টাকা গুঁজে দিত। অর্থাৎ টাকা পয়সার কিছুমাত্র অভাব ছিল না শ্যামলালের। এই শ্যামলাল খুন হয় কালী পুজোর রাতে। পরের দিন ভোরে রতনের মুখে খবর পেয়ে সদল বলে ছুটলাম সুরেশ কুঠিতে। সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম, ভাবলে এখনো মাথার চুল খাড়া হয়ে যায় আমার। ঝড়ের দাপট ক্রমেই বাড়ছে। ঘরের জানলাটা সমানে ঢকঢক করছে, দরজাটা কেঁপে উঠছে। মোমবাতির শিখাটা জ্যান্ত হয়ে নাচানাচি করছে, কখন যে নিভে যায় আর ঘরটা অন্ধকার হয়ে যায় তা কি বলা যায়। যাই হোক, সংক্ষেপেই বলি সেদিনের ঘটনা। তখন সবে ভোর হয়েছে। সুরেশ কুঠিতে গিয়ে দেখি চিত হয়ে পড়ে আছে শ্যামলালের ক্ষতবিক্ষত লাশ। তার রক্তাক্ত মুখ আর বিস্ফারিত চাহনি দেখে অতি বড় সাহসীরও বুক কেঁপে যায়। তার পরনের পোশাক ছিন্ন ভিন্ন, গায়ের চাদরটা নিচে লুটোচ্ছে, মেঝে চাপ চাপ রক্ত, ঘরটা একেবারে লণ্ডভণ্ড। অভিজ্ঞ চোখে বুঝলাম
খুন করতে হত্যাকারী যথেষ্ট বেগ পেয়েছিল। শ্যামলাল রীতিমতো লড়াই করে মরেছে। ভোর হলেও তখনও ঘরের ভিতরটা ঘোর ঘোর হয়ে আছে। শ্যামলালের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। আমি টর্চ জেলে লাশের মুখে ফেলে চমকে উঠলাম। এ কি, এ শ্যামলাল কই? এ তো ধারাগিরির কুখ্যাত মাফিয়া শিবলাল নাইডুর সর্বক্ষণের পার্শ্বচর ইয়াসিন মোল্লা। ধারাগিরিতে দীর্ঘকাল থাকার জন্য এদের মুখগুলো আমার মুখস্থ হয়ে গিয়েছিল। পরে জেনেছিলাম দুর্গাপুজোর আগেই নাইডুর হুকুমে ভীষণ এক হত্যাকাণ্ড করে ইয়াসিন ধারাগিরি থেকে পালিয়ে সুরেশ কোঠিতে লুকিয়ে বসেছিল। ইয়াসিন যাকে খুন করেছিল তার নাম বাবলু। সে ছিল ধারাগিরির বিখ্যাত ব্যবসায়ী বড় করাতকলের মালিক রঘুনাথ শ্রীবাস্তবের একমাত্র পুত্র। পুত্র হত্যার প্রতিশোধ নিতে রঘুনাথ জলের মতন পয়সা খরচ করে নাইডুর দলের একজন বিশ্বনাথ ওরফে বিশেকে ভাঙিয়ে এনে তাকে দিয়ে ইয়াসিনকে খুন করায়। খুন হওয়ার কিছুদিন আগে ইয়াসিন বিয়ে করেছিল বলে জানা যায়। লুকিয়ে সুরেশ কোঠিতে এসে তার বউ কয়েকবার রাতও কাটিয়ে গিয়েছিল। সেটাই কাল হয়েছিল। ইয়াসিন কোথায় লুকিয়েছে বিশ্বনাথ তা টের পেয়ে যায়। শ্যামলাল নাম ভারিয়ে সুরেশ কোঠিতে এসে ওঠা লোকটা যে ইয়াসিন মোল্লা সেটা আবিষ্কার করে প্রথমেই ধাক্কা খেয়েছিলাম। তারপর টর্চের আলোয় ডেড বডিটা খুঁটিয়ে দেখতে গিয়ে দ্বিতীয় ধাক্কাটা খেলাম। ইয়াসিন মরে বেঁকে চুরে গেলেও তখনও তার চোয়াল দুটো আলগা হয়নি। দাঁতের মাঝে ঝুলছে মানুষের আস্ত একটা নাক। তা দিয়ে তখনও রক্ত চুইয়ে পড়ছে। মরার সময় ইয়াসিন বিশ্বনাথের সঙ্গে লড়াই করে তার নাকটা কামড়ে ছিঁড়ে নিয়েছিল। লাশের মুখে হত্যাকারীর নাক, ভাবা যায় না। দারোগাগিরিতে অনেক রকম ঘটনার মুখোমুখি হয়েছে, কিন্তু এমন আগে হয়নি। লাশ মর্গে চালান করে শুরু করলাম তদন্ত। তখন আমি রিটায়ারমেন্টের মুখে, ফলে কেসটা মেটানোর জন্য আমার উপর চাপ ছিল ভালোই। হোমিসাইড তদন্তে বরাবরই আমার সুনাম, তাই উপরওয়ালারা আমার উপর ভরসা করেছিল। তারা নিশ্চিত ছিল যে নিহত ইয়াসিন যেহেতু নাক ছিঁড়ে হত্যাকারীকে দাগিয়ে দিয়েছে, তাই হত্যাকারীকে সহজেই ধরে ফেলব আমি। কিন্তু গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও খুনিকে ধরতে পারলাম না। নাককাটা বিশ্বনাথ আমার নাগালের বাইরেই রয়ে গেল। ফলে সার্ভিস রেকর্ডে দাগ পড়ে গেল আমার। রিটায়ারমেন্টের পর টাকা পয়সার একটা অংশ আটকে গেল। ভেবেছিলাম অবসর নিয়ে যে টাকা পাবো তা দিয়ে ধারাগিরিতেই বাড়ি কিনব। হলো না। ততদিনে ডহরনালার সুরেশ কোঠির ভূতের বাড়ি বলে বদনাম রুটে গিয়েছে। চেঞ্জাররা ভয়ই ধারে কাছে ঘেঁষে না। লোক মুখে রটে গিয়েছে ইয়াসিনের আত্মা নাকি এখনো এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। সুরেশ যাদব বাড়িটি বেচবার জন্য লোক খুঁজছে, সামান্য দরই ছেড়ে দেবে। দেখলাম এই সুযোগ, আর পেছনে ফিরে তাকালাম না, কিনে ফেললাম বাড়িটা। কেনার পূর্বে অনেকে বারণ করেছিল, কান দিইনি। কারণ এতকাল দারোগাগিরি করে যদি ভূতের ভয় পিছিয়ে আসি তাহলে লোকে বলবে কি? তাছাড়া বহুকাল এই লাইনে থাকবার সুবাদে আমার বিলক্ষণ জানা আছে, কোনো গূঢ় উদ্দেশ্য ছাড়া কেউ বা কারা ভূতের গল্প রটায় না। তবে এটা সত্যি, ইয়াসিনের প্রেত কিনা জানি না, প্রথম থেকেই দেখছি বাড়িটার একটাই অসুবিধা, হঠাৎ হঠাৎ দরজায় কড়া নড়ে ওঠে। জানলাতেও কে যেন শব্দ করে চলে যায়। গোড়ার দিকে কেউ এসেছে মনে করে আমার গিন্নি দরজা খুলতে ছুটত, কিন্তু দরজা খুলেই
বোকা বনে যেত। আমি নিজেও কতদিন তককে তককে থেকে ধরার চেষ্টা করেছি কে শব্দ করে, কিন্তু ধরতে পারিনি। চারপাশ ফাঁকা বলে হাওয়ার তোড়েই এমন হয়, অথবা শিয়াল টিয়াল বা অন্য কোনো বন্যজন্তুর কাজ বলে গিন্নিকে বুঝিয়েছি, কিন্তু গিন্নি বোঝেননি। উল্টে এমন অলক্ষণে বাড়ি কেনার জন্য আমার উপর চোটপাট করত। আজ থাকলে সে নির্ঘাত হার্ট ফেল করত। যেভাবে জানলা শব্দ করছে, দরজায় ঝড় দড়াম দড়াম করে ভেঙে পড়ছে, কড়াটাও থেকে থেকে ঝড়াং ঝড়াং করছে, নেহাত দারোগার রক্ত আমার শরীরে, তাই দাঁত কপাটি লাগছে না। অন্য কোনো লোক হলে ভয়ই ছুট লাগাতো। তবে কি আমি একা আছি বাড়িতে দেখে আমার লেখা পণ্ড করার জন্য ওই ইয়াসিনের প্রেতাত্মা ঝড়ে ভর করে এসে বাইরে দাঁড়িয়ে গজরাচ্ছে? ভাবতে ভাবতে ওই আবার এবার বেশ জোরে জোরেই কড়া নড়ে উঠল। নিশ্চিন্ত হয়ে গেলাম, না, এ ঝড় নয়, শেয়াল কুকুরের কাজও নয়, ইয়াসিন বই আর কেউ নয়। এতদিন বাইরে বাইরেই ঘুরত, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আমাকে শায়েস্তা করতে এসে পড়েছে। তার খুনের সমাধান করতে পারিনি, নাক কাটা বিশ্বনাথকে ধরে জেলে পুরতে পারিনি। ইয়াসিনের রাগ থাকার কারণ আছে আমার উপর। আজ লিখতে লিখতে তারই ধ্যান করছিলাম, আর তাতেই ভর করে আমার উপর প্রতিহিংসা নিতে চলে এসেছে বেটা। দরজা ধাক্কাচ্ছে। না, লেখা মাথায় উঠল আমার। প্রথমটা ভয় ভয় করছিল, ভাবছিলাম দরজা খুলব না, কিন্তু তারপরেই মনে হলো আমি বটকেষ্ট দারোগা, এতকাল পুলিশে চাকরি করেছি, আচ্ছা আচ্ছা অপরাধীদের সঙ্গে ঘর করেছি, আমি ভয় পাচ্ছি কেন? চোয়াল শক্ত করে উঠে ঘরের কোণ থেকে লোহা বাঁধানো মোটা লাঠিটা তুলে নিয়ে এগিয়ে গেলাম। তুমি ইয়াসিন হও আর যেই হও, গোলমাল দেখলেই বটকেষ্ট দারোগার লাঠি আজ তোমার মাথায় পড়বে। আমি এক হাতে লাঠি বাগিয়ে অন্য হাতে ছিটকিনি খুলতেই দড়াম করে দরজার পাল্লা দুটো খুলে গেল। ভেতরে ঢুকছেন কেন? ব্যস্তভাবে কে যেন আমায় ঠেলে ঢুকে পড়ল ঘরে। ঘুরে তাকাতে যাব এমন সময় দপ করে মোমবাতিটা নিভে গেল। ঘর ঢেকে গেল নিশ্ছিদ্র অন্ধকারে। বালি কাঁকড় মেশানো হাওয়ার দাপটে টলতে টলতে চেঁচিয়ে উঠলাম, এ মশাই, কে কে আপনি? কে? উত্তরে আগন্তুক উত্তেজিতভাবে বলল, দরজাটা দিন তো, আগে দরজাটা দিন। বিশ্রী রকম ফ্যাস ফ্যাসে গলা। ইয়াসিন নাকি? আরে আপনি কে সেটা বলবেন তো। লোকটা দেখলাম তাতে প্রচন্ড বিরক্ত হলো। আরে দরজাটা দিতে বলছি, দিন না, দরজা দিয়ে আলোটা জ্বালুন না চাই। ও, আলো জ্বালাতে বলছে যখন, তার মানে এ খুব সম্ভবত প্রেতাত্মাদের কেউ নয়, চোর ডাকাতও নয়। হাওয়ার সঙ্গে যুদ্ধ করে দরজাটা দিলাম। তারপর অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের ড্রয়ার থেকে দেশলাই বের করে মোমবাতিটা জ্বালিয়ে ঘুরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে চেয়ে স্থির হয়ে গেলাম। ধুলো কাদা মাখা কালো আলখাল্লায় আপাদ মস্তক ঢাকা লোকটার। চোখ বাদ দিয়ে সমস্ত মুখখানা ঢাকা কালো কাপড়ে। গলা শুনে ভেবেছিলাম নিরীহ লোক, দেখা যাচ্ছে তা নয়, নির্ঘাত কোনো দুষ্কৃতকারী। তার মানে অনেক দিন পর আবার এক পুরনো দোস্তের দেখা মিলল। মুহূর্তে স্নায়ু টান টান হয়ে গেল আমার। জ্বলন্ত চোখে তাকালাম তার দিকে। লোকটা সরিয়ে নিল চোখ। ওফ, যাক বাবা, এতক্ষণে শান্তি। হঠাৎ করে এমন ঝড় উঠল। লোকটার প্রকাণ্ড মাথার ছায়ায়
ঘরের অর্ধেকটা ঢেকে গিয়েছে। আমি লাঠিটা শক্ত করে চেপে ধরে বললাম, কোত্থেকে আসছেন আপনি? হ্যাঁ, কি নাম আপনার? বলছি, সব বলছি, আগে একটু বসি কেমন? এই বলে লোকটা নিজেই এগিয়ে গিয়ে টুল টেনে বসে পড়ল। হাঁপিয়ে গিয়েছি। একটাও বাড়ি নেই আশেপাশে। একা থাকেন কি করে এখানে? বাজে কথা ছাড়ুন, আমার প্রশ্নের উত্তর দিন। কে আপনি? লোকটা একটু চুপ করে থেকে উত্তর দিল, আমার নাম স্বামী নিত্যানন্দ, ধারাগিরি থেকে আসছি। আমি মনে মনে হাসলাম। যতই নামের সঙ্গে আনন্দ লাগাও চাঁদু, ধারাগিরিই তোমার উপযুক্ত জায়গা। এ আবার কাকে খুন করে এসে এখানে জুটলো কে জানে। যাই হোক, মনের ভাব চেপে জিজ্ঞেস করলাম, ধারাগিরিতে আশ্রম আছে আপনার? না, তবে শিষ্য আছে টলুয়াগলির কাছে। দীননাথ দাস, সুরেশ যাদব। সুরেশ যাদব? সুরেশ আপনাকে পাঠিয়েছে? আরে না না, আমি ঘুরতে ঘুরতেই চলে এসেছি। আমাদের তো এক ঠাঁই হয়ে বসে থাকলে চলে না। সুরেশের এখানেই আদি বাড়ি বলে শুনেছি, বিক্রি হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি সুরেশকে চেনেন নাকি? লাঠিটা হাতে নিয়েই আমি লেখার টেবিলের চেয়ারটা টেনে বসলাম। একবার ভাবলাম বলি, আমি পুলিশে ছিলাম, এরকম অনেক লোকজন আমার চেনা ছিল। পাছে ভয় খায়, তাই শুধু বললাম, হ্যাঁ চিনি সুরেশকে। একসময় আমিও তো ধারাগিরিতে থাকতাম কি না। ও, লোকটা যেন দমে গেল। আমিও সঙ্গে সঙ্গে গলাটা চড়িয়ে দিলাম। আচ্ছা, নাম তো বলছেন নিত্যানন্দ, এদিকে মুখখানা তো ব্যাংক ডাকাতের মতো কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। কি ব্যাপার, কিসের মতলবে এখানে ঘোরাঘুরি করছেন? এবার নিত্যানন্দর চোখে রহস্যের ছায়া জাগল। মুখের পট্টিটা দেখিয়ে বলল, এটার কথা বলছেন? আমরা কৃষ্ণাম্বরপন্থী জৈন, জীব হত্যা করি না। পাছে নাকে মুখে পোকামাকড় ঢুকে মারা যায়, তার জন্যই এটা আমাদের মুখে বাঁধা থাকে। কৃষ্ণাম্বরপন্থী জৈন? ওই এরকম সম্প্রদায়ের নাম তো শুনিনি। আহা, সবাইকে সব কিছু জানতে হবে তার কি মানে আছে? আঁতে লাগলো। তেড়ে উঠলাম আমিও। এই শুনুন মশাই, বেশি চালাকি করবেন না। এই আপনার মতন ঢের ঢের ভণ্ড বুজরুক আমার হাতে ঢিঁট হয়েছে, বুঝেছেন? কি বললেন? বুজরুক, ভণ্ড? ঠিক তাই। ধর্মের নামে আপনারা লোক ঠকিয়ে খান। এই ধর্মগুলোই দেশে সর্বনাশ করে দিচ্ছে। কি এত বড় কথা? আচমকা নিত্যানন্দ টুল ছেড়ে লাফিয়ে উঠল, উত্তেজনায় থরথর করে কাঁপছে। কি জানেন আপনি ধর্মের? কতটুকু জ্ঞান আপনার? কি দেখেছেন জীবনে? শুনলে মুখ দিয়ে কথা বেরোবে না। এ এক অদ্ভুত জগৎ। অদ্ভুত মানে অলৌকিকের কথা বলছে নিত্যানন্দ? চারু রায়ের দারোগাগিরিতে তো ভূতের ছড়াছড়ি, সেগুলো করতে মন্দ লাগে না। এও তেমন কিছু আমদানি করবে নাকি? তাহলে তো ভালোই হয়। এই জিনিসটা তো আমার স্টকে নেই, ভালোই লেখার রসদ পাওয়া যাবে। আহা, উত্তেজিত হচ্ছেন কেন মহারাজ? আরে বসুন 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 বসুন। আচ্ছা শুনি, কেমন আপনার অদ্ভুত? দু চারটে ভূত যদি আনতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। ভূত? কোথায় লাগে ভূত? ভাবতেই পারবেন না। সত্যিই শুনবেন আমার জীবনের কাহিনী? আরে বাবা, শুনবো বলেই তো বসে আছি। নিন, শুরু করুন। শুরু করতে যাবে, হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজে নিত্যানন্দের ঘাড় ঘুরে গেল দরজার দিকে। কে 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 কে? আরে কেউ নয়, ঝড়। নিন নিন, শুরু করুন। দেখি কিরকম কথা বন্ধ হয়ে যায় আমার। তবু আশ্বস্ত হলো না নিত্যানন্দ, উঠেই পড়ল। দরজার কাছে গিয়ে কান পেতে কি যেন শুনল। তারপর প্রবল অস্বস্তি ভরা মুখে টুলে এসে বসতেই বাইরে তোলপাড় করে উঠল বৃষ্টি। সে কি রোখ বৃষ্টির!
সমস্ত সৃষ্টি যেন ভাসিয়ে নিয়ে যাবে। ঝড়ো হাওয়ার পিঠে চেপে ঝাঁক ঝাঁক বৃষ্টিকণা দরজায় ফটাফট করে আছড়াচ্ছিল। তবে বৃষ্টির ছাটে দেখতে দেখতে কেটে যাচ্ছিল গুমট। দ্রুত ঠান্ডা হয়ে আসছিল ঘর। মোমবাতিটা চড়চড় করছিল। তার আয়ু আর বেশি নেই। নিত্যানন্দর অলৌকিক কাহিনী শেষ হওয়ার অপেক্ষা হয়তো। তারপরেই অন্ধকারে ছেয়ে যাবে ঘর। আর তখনই যদি নিত্যানন্দ মহারাজ ইয়াসিনের ক্ষুধার্ত আত্মায় বদলে যায়, তাহলে তো তার চেয়ে ভালো আর কিছুই হয় না। চারু রায়কেও ফেল মেরে দেবে বটকেষ্ট দারোগার দারোগাগিরি। আমি উত্তেজিত হয়ে উঠলাম। স্বামী নিত্যানন্দ শুরু করল। বেশি দিন আগের কথা নয়, দারাগিরির দীননাথ দাসের বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল। আমার গুরু স্বামী অভয়ানন্দ, জয় জয় বাবার অভয়ানন্দের জয়, হ্যাঁ, স্বামী অভয়ানন্দ মুনির আশ্রয়ে থেকে বছরখানেক সাধন ভজন করার পর গুরুর নির্দেশে তখন আমি বেরিয়ে পড়েছি পরিভ্রমণে। ঘুরতে ঘুরতে চলে এসেছি দীননাথ দাসের বাড়িতে। দীননাথের বাড়ির পাশেই থাকতো সুরেশ যাদব। সুরেশের গোশালার তখন হাল করুন, বিক্রি বাটা পড়ে গিয়েছে। মাঝখানে একটা খুনের ঘটনায় জড়িয়ে গিয়ে একদিকে মাফিয়া গুন্ডা, অন্যদিকে পুলিশের টানা হেঁচড়ায় পড়ে ডহরনালার সুরেশ কোটিও বিক্রি করতে বাধ্য হয়েছে। মানুষ গাড্ডায় পড়লে যা হয়, আমাকে পেয়ে সুরেশ হাতে চাঁদ পেল। আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য পড়ে গেল আমার পেছনে। আমার থাকার জন্য দীননাথ তার বাড়ির একটা অংশ ছেড়ে দিয়েছিল। সপ্তাহখানেক থেকে গেলাম সেখানে। বাইরের লোকজনকে খবর দিতে বারণ করেছিলাম, কিন্তু কি করে যেন খবর হয়ে গেল। সুরেশের সঙ্গে সঙ্গে আরো লোকজন জুটে গেল। একদিন পুজো পাঠ সেরে উঠে দেখি জনা 10-12 মেয়ে পুরুষ বসে আছে বাইরে। তারা সকলে কালাপট্টি বাবা অর্থাৎ আমাকে দর্শন করতে এসেছে। জয় কালাপট্টি বাবার জয়, জয় কালাপট্টি বাবার জয়। আমার কালো পোশাক ও মুখের কালো কাপড়ের জন্য তারা আমাকে এই নাম দিয়েছিল। মাথাতেও আসে লোকের। আমি বেজায় বিরক্ত হলাম। তবু যতই সাধু হই, মানুষ তো বটে। তাদের ডাকে সাড়া না দিয়েও পারলাম না। বাইরের ঘরে চটপট কম্বল ফরাস পড়ে গেল। ধূপ ধুনো, ফুলমালা, ভোগ নৈবেদ্য, এমনকি চরণামৃতের ব্যবস্থাও হয়ে গেল। ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে বসেছে ঘরে। তাদের মধ্যে সুরেশও ছিল। ভক্তিতে তারা গদগদ। জয় কালাপট্টি বাবার জয়, জয় কালাপট্টি বাবার জয়। দেখে শুনে মেজাজ সপ্তমে চড়ে গেল। এরা কি ধরে বেঁধে আমাকে গুরু মহারাজ বানিয়ে দেবে? নেহাত গুরু অভয়ানন্দ মুনি ছিলেন। মরেই যাচ্ছিলাম। তাঁর দয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচেছি শুধু নয়, নতুন জীবন পেয়েছি আমি। তাঁর পা জড়িয়ে অন্য মানুষ হয়ে উঠেছি। এরা কি দল বেঁধে আবার আমাকে অধঃপথে পাঠাবে? না 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 না, আজই এখান থেকে পাত্তাড়ি গুটোতে হবে দেখছি। নইলে গুরুর পায়ের তলায় পড়ে থেকে যেটুকু পেয়েছিলাম সেটাও হারাবো। এত কালের সাধনা মাটি হবে। আমি সারা শব্দ না দিয়ে চোখ বুজে পিঠ টান টান করে বসে এসবই ভাবছি। হঠাৎ শোরগোল থেমে গেল। চারপাশে একটা পালাই পালাই রব উঠল। পাগলি পাগলি করে লোকজন ফিস ফিস করছিল। চোখ খুলে দেখি ঠিক তাই। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে জল জলে চোখে
আমায় দেখছে একটি মেয়ে, বয়স বেশি নয়, চেহারা শুকিয়ে পাকিয়ে একেবারে দড়ি, তেল জল না পড়ে পড়ে মাথার চুলে জট পাকিয়ে গিয়েছে। পরনের কাপড় চোপড়ের হাল চোখে দেখা যায় না। কিছুক্ষণ এক দৃষ্টে আমাকে দেখে মেয়েটা ঘরে এলো। লোকজন ভয়ে ভয়ে সরে বসলো, কেউ কেউ উঠেই পড়লো। মেয়েটা ফিরেও চাইল না, এসে বসলো আমার সামনে। তারপর ঝড় ঝড় করে কেঁদে ফেললো। আরে বাবা, কি মুশকিল, এখানে কান্নাকাটি করবে না একদম, চুপ চুপ। আচ্ছা আচ্ছা, কি কি হয়েছে তোমার? আরে কাঁদছো কেন? মেয়েটা হঠাৎ করে যেমন কেঁদে উঠেছিল, হঠাৎ করে থেমে গেল। তারপরেই টপ করে জ্বলে উঠল তার চোখ দুটো। চিবিয়ে চিবিয়ে বলল, বাবা, আমার বুকে আগুন জ্বলছে বাবা, আমার প্রাণে শান্তি নেই, পথে পথে ঘুরে মরছি, একটা উপায় করুন আমার, গুনে বলে দিন যে শয়তানটা আমার সর্বনাশ করে পালিয়েছিল সে কোথায় লুকিয়ে বসে আছে, হ্যাঁ? তাকে পেলে নিজের হাতে বুকের জ্বালা মিটিয়ে ছাড়ি। আচ্ছা বলুন দেখি, গুরুগিরি থেকে একেবারে বুকের জ্বালা? এ তো আচ্ছা জ্বালায় পড়লাম। গুরুর চরণ ধরে পড়েছিলাম, ওটা ছাড়া জানলামই বা কি, শিখলামই বা কি? না, এখানে এতদিন পড়ে থাকাটাই ভুল হয়েছে। আমি তাকে বোঝালাম এসব গণনা টননা আমায় দিয়ে হবে না, সে যেন অন্য জায়গায় যায়। কিন্তু মেয়েটা তা শুনলে তো। না না না, দাও জ্বালাও এটাই, লোকটার হদিশ দিতেই হবে বাবা, দিতেই হবে। আমার চোখে ঘুম নেই বাবা, চোখে ঘুম নেই, আমার প্রাণে শান্তি নেই। এই জন্য আমি জাহান্নামেও যেতে রাজি বাবা, জাহান্নামেও যেতে রাজি। আহা আহা, শান্ত হও মা, আমি সবই বুঝলাম, কিন্তু আমি যে এসবের কিছু জানি নে মা। প্রতিহিংসার বাসনা ত্যাগ করে অহিংসার শরণ নাও মা, শান্তি পাবে। প্রতিহিংসার দ্বারা হিংসার প্রতিবিধান হয় না মা। গুরুর শেখানো বুলি আউড়ে দিলাম, কিন্তু সেই মেয়ে আমার কথায় কান দিল না, সমানে ঘ্যান ঘ্যান করতে লাগলো। দেখলাম এ মেয়ে বাড়াবাড়ি করছে, থামানো দরকার। এই ভেবে চোখটা একটু বড় করতেই যে কাণ্ড ঘটল অবিশ্বাস্য। আচমকা মেয়েটার চেহারা আমূল বদলে গেল। সে যে কি ভীষণ চেহারা, চোখে না দেখলে বিশ্বাস হয় না। কোটর ঠেলে বেরিয়েছে চোখ, থাকাচ্ছে না তো, গিলে খাবে আমাকে। শটান খাড়া হয়ে দাঁড়িয়ে আঙুলগুলো থাবার মতো পাকিয়ে চেঁচিয়ে উঠল, তবে রে বড্ড সাধু, অহিংসা, তোকে খুন করে বোঝাচ্ছি, দাঁড়া, আয় আয়, তোর অহিংসার মানে তোকে বোঝাবো, আয়। এই বলে মেয়েটা চোখের পলকে ব্লাউজের মধ্যে থেকে বাঁটওয়ালা ইঞ্চি 6 লম্বা একটা ছুরি বের করে ফেলল। ঘরে হুড়োহুড়ি পড়ে গেল, চিৎকার করে সকলে ছুটলো দরজার দিকে। আমিও প্রাণ বাঁচাতে উঠে পড়লাম আসন ছেড়ে। মেয়েটার চোখের দিকে চেয়ে বিকট হুঙ্কার ছাড়লাম, থাম থাম থাম। তারপরেই তাজ্জব ব্যাপার, মেয়েটা থেমে গেল। তখনও ছুরি শুদ্ধ হাতটা তার খলবল করছে। আগুন চোখ গেঁথে আছে আমার চোখে। টানা কম করে 2 মিনিট। আস্তে আস্তে চোখ নুয়ে এলো তার। শুরু করলো কাঁপতে। কাঁপতে কাঁপতেই ধুপ করে পড়ে গেল নিচে। তারপর না, সাপের মতো বুকে ঘষ্টে দরজায় গিয়ে উঠে দাঁড়িয়েই দৌড়। নিত্যানন্দ থামল। আমি চেয়ে আছি,
মন দিয়ে সব শুনছি। মোমবাতিটা অনেকখানি ক্ষয়ে এসেছে। বাইরের বৃষ্টিটাও যেন একটু নরম হয়েছে বলে মনে হচ্ছে। হালকা করে ভেসে আসছে ঝিঁঝির ডাক। ঘরটা অনেকক্ষণ বদ্ধ হয়ে আছে। আমি উঠে পড়লাম। এ কি কোথায় যাচ্ছেন আপনি? নিত্যানন্দ চেপে ধরল আমার হাত। আরে কি হলো, হাত ছাড়ুন, জানলাটা খুলে দিয়ে আসি। না, আমার বলা শেষ হয়নি। জানলা দরজা কিচ্ছু খোলা যাবে না। আরে কেন? কারণ আছে। আপনি রাজি থাকলে তবেই বলবো, নইলে এই আমি থামলাম। তখনও নিত্যানন্দ ধরে আছে আমার হাত। না, নির্ঘাত খুন জখম করে এসেছে। পুলিশের পিছু ধাওয়া করে চলে আসে, এই তার ভয়। তাই সবটা না জেনে তাকে ছাড়া উচিত হবে না। বেশ, জানলা দরজা খুলব না। নিত্যানন্দর হাত ছাড়িয়ে বসে পড়লাম। মনে হলো আর যাই হোক, লোকটা বলছে ভালোই, আর একটু নয় ধৈর্যই ধরলাম। তাতে করে যদি বটকেষ্ট দারোগার আত্মজীবনীর পাতা বাড়ে, মন্দ কি? আমাকে বসতে দেখে নিত্যানন্দ হাঁপ ছাড়ল। চোখ বড় বড় করে দেখছিল আমায়। নিচু স্বরে বলল, কি কেমন বুঝছেন? ভালো, কিন্তু অলৌকিক কই? নিত্যানন্দর চোখে মোমবাতির আলো নাচছে। নেই নেই অলৌকিক। এতক্ষণ তাহলে কি শুনলেন? মেয়েটার ছুরির হাত থেকে কি করে বাঁচলাম আমি? শুনুন, আমি যখন পুলিশে ছিলাম তখন আচ্ছা অ্যান্টি সোশ্যালকে আমিও এইভাবেই ঢিট করেছি। প্লেন ব্যাপার, রাম দাবরানিতে যে কেউই বসে এসে যায়। সে আপনি বলছেন, কিন্তু ঘরে যারা ছিল তারা কিন্তু অন্য মানে করলো। সব দেখে শুনে আমার প্রতি তাদের ভক্তি দ্বিগুণ হয়ে গেল। আমার পায়ে পড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। খবর পেয়ে বাইরে থেকে লোকজন জুটে গেল। এসে গেল ঢোল, করতাল, হারমোনিয়াম। জোরদার ভজন কীর্তন শুরু হয়ে গেল। আমার নামে জয় জয়কার হয়ে গেল। পারলে সকলে আমায় মাথায় তুলে নাচে। বিশাল যোগী, অসাধারণ ক্ষমতা, পারেন না হেন কাজ নেই বলে খবর রটে যেতেই দলে দলে লোক এসে জুটতে লাগলো। তাদের আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তারা নাছোড় বান্দা। শেষ পর্যন্ত আমিও মেনে নিলাম। দেখতে দেখতে কেমন একটা অহংকার এসে ভর করলো আমায়। তাদের মুখ চেয়ে আমার আর সেদিন সেখান থেকে যাওয়া হলো না, থেকে গেলাম। শুধু সেদিন নয়, ভক্তদের ভালোবাসায় আর ভালো ভালো নৈবেদ্যের টানে থেকে গেলাম পাক্কা হপ্তাখানেক। ততদিনে ভক্তরা দল বেঁধে আমাকে ছোটখাটো ভগবান বানিয়ে দিয়েছে। আমারও মনে হতে শুরু করেছে আমার সত্যিই অনেক ক্ষমতা। আমিও কম বড় যোগী নই। গুরুর নির্দেশ, গুরুর পরামর্শ ভুলে ধারাগিরিতেই যখন পাকাপাকিভাবে রয়ে যাওয়ার প্ল্যান করছি, তখনই ঘটল আর এক ঘটনা। সেটাই আসল অলৌকিক। দাঁড়ান দাঁড়ান, আমি বাধা দিলাম নিত্যানন্দকে। মেয়েটা কি? হ্যাঁ, কেন তার ওই অবস্থা হলো সেটা তো পরিষ্কার করে বললেন না। আস্তে আস্তে সব একে একে আসবে, একটু ধৈর্য ধরুন। অলৌকিকের নাম করে এই কিরকম রহস্য? বিরক্ত হলেও নিত্যানন্দকে ঘাটালাম না। ঠিক আছে, বলুন। নিত্যানন্দ আবার শুরু করলো। সেদিন সারাদিন আমি মৌনও নিয়েছিলাম। এমন আমাদের মাঝে মাঝেই নিতে হয়। তখন অনেক রাত, শুয়ে পড়েছিলাম। খানিকক্ষণ হলো দীননাথ আমার দেখভাল করে দরজা টেনে চলে গিয়েছে। হঠাৎ তোমার মতো শব্দ করে দরজাটা ভেঙে একদল লোক ঢুকে পড়লো ঘরে। অন্ধকারে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমাকে মারতে মারতে টেনে নিয়ে গেল বাইরে। বাইরের আলোয় দেখলাম সব মিলিয়ে 5 জন লোক। তাদের হাতে অস্ত্র শস্ত্র, রিভলভার থেকে AK-47 সব রকমই আছে। দূরে দাঁড় করানো আছে একটা ট্রেকার।
আরে দাঁড়ান 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 মশাই, আমি নিত্যানন্দকে বাধা দিলাম। আবার কি হলো? আরে বাবা, আপনারা তো সাধু সন্ন্যাসী মানুষ, আপনারা AK-47 চিনলেন কি করে? তো এমন করলে তো মহা মুশকিল। এখন সাধু হলেও চিরকাল কি তাই ছিলাম? এতে আশ্চর্য হওয়ার কি আছে? ও ঠিক আছে, বলে যান। আমার মনের খটকাটা গেল না। নিত্যানন্দ আবার শুরু করলো। ওদের মধ্যে মাঝবয়সী একজন, সেই দলের নেতা, ফ্রেঞ্চ কাট দাড়ি, শর্ট হাইট, হাতের অস্ত্রটা অন্যজনকে ধরিয়ে আমার গলা চেপে ধরল, চেঁচিয়ে বলল, ওরে বদমাস, ওরে শয়তান, এখানে এসে বাবাজি সেজে বসা হয়েছে। ভেবেছিস তোকে কেউ চিনতে পারবে না, তাই না? তুই তো বিশ্বনাথ রে, বিশ্বনাথ, আমাদের বিষে আমাদের সঙ্গে গদ্দারি করেছিলি, টাকা খেয়ে ইয়াসিনকে খুন করে হাওয়া দিয়েছিলি। কিন্তু আজ তুই দাঁড়া, আজ তোর জ্যান্ত ছাল ছাড়াবো আমি। ধর, এই, ধর বেটাকে ধর। আমি ভয়ে গুটিয়ে গেলাম। থামল নিত্যানন্দ। ততক্ষণে আমি চমকে উঠেছি বললে কম বলা হয়। বিশ্বনাথ, বিষে ইয়াসিন তো এই ঘরে খুন হয়েছিল, সেই ইয়াসিন। মুহূর্তে আমার পিঠ টান টান, মুখ ফসকে বলতে বলতে জোর সামলালাম নিজেকে। নিত্যানন্দ কি বলতে চায় আগে সবটা শুনি। মোমবাতিটা আরো খানিকটা ছোট হয়েছে। নিত্যানন্দ একটু থেমে আবার শুরু করলো। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এই যে খোদ মাফিয়ার খপ্পরে পড়লাম। আর পড়লাম তো পড়লাম এমন একটা দিনে, যেদিন আমার মৌনব্রত। কি করি, কথা বলার উপায় নেই। হত্যা বহুদিন পরে গুরু অভয়ানন্দ মুনির শরণ নিলাম। মনে মনে খুব করে তাকে ডাকতে লাগলাম, মিনতি করলাম, গুরুদেব, গুরুদেব আমায় বাঁচাও, গুরুদেব আমায় বাঁচাও। আর কখনো তোমার কথার অবদ্ধ হব না গুরু, কখনো হব না। কালই এখান থেকে চলে যাব। আমার অন্যায় হয়েছে, দয়া করে আমায় মাফ করো গুরুদেব, গুরুদেব, গুরুদেব। এদিকে গোলমালের শব্দে বাড়ির লোকজন জেগে গিয়েছে। দীননাথ দৌড়ে এলো। কি বাবা, এই কারা তোরা? ছাড় 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 বাবাকে, ছাড়। ওই দাঁড়িয়ে দেখছিস কি? এই বেটা কেউ ধরত? মাফিয়ারা আমাকে ছেড়ে তার উপরে ঝাঁপালো। কিল, জ্বর, ঘুষি কিচ্ছু বাদ দিল না। তাদের কথাবার্তা শুনে ততক্ষণে আমি জেনে গিয়েছি এরা কুখ্যাত কোল মাফিয়া শিবলাল নাইডুর লোকজন। ওই ফ্রেঞ্চ কাটটাই হলো নাইডু। দীননাথকে পিটিয়ে শুইয়ে দিয়ে নাইডুর দল আমাকে চ্যাংদোলা করে বাইরে বেরিয়ে ট্রিকারের মধ্যে ছুঁড়ে ফেলল। দীননাথের বাড়ির লোকজন কাঁদতে লাগলো। এই বলে পায়ে পড়তে লাগলো নাইডু। নাইডু লাথি মেরে পা ছাড়িয়ে এগিয়ে গিয়ে আমার মাথাটা গুঁজে দিল ট্রেকারের সিটের তলায়। আমি জন্তুর মতো মুখ গুঁজে পড়ে এক মনে গুরুকে ডাকতে লাগলাম। তিনি বাঁচালে বাঁচব, নইলে আজই আমার শেষ দিন। গুরুকে ভুলে নিজেই গুরু বনে বসেছিলাম, তার শাস্তি পেতে আর বেশি দেরি নেই। প্রাণ ভয়ে কাঁপতে লাগলাম আর কাঁদতে লাগলাম। আমার আন্তরিক আরতিতে, চোখের জলে বোধ হয় গুরুর দয়া হলো। ট্রেকার স্টার্ট করার 5 মিনিট পরেই ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। কান ফাটানো শব্দ হলো ট্রেকারে। আমি ছিটকে গেলাম গাড়ির বাইরে। এরা গাড়ি বাইরে রেখে যখন আমার উপর হামলা করতে গিয়েছিল, তখন এক ফাঁকে এদের অপোনেন্ট দলের লোকেরা গাড়িতে মশলা ভরে দিয়েছিল। RDX হতে পারে। আমরা সাধু সন্ন্যাসী হয়ে সেটাই বা কি করে জানলাম? দয়া করে জিজ্ঞেস করবেন না। আমি আর থাকতে পারলাম না। আমি বটকেষ্ট দারোগা, এসব ঘটনা তো আমার আগে থেকেই জানা ছিল। আরে আপনি ছিলেন ওই ট্রেকারে। ও তো নাইডুর অপোনেন্ট তিলক রানার কীর্তি। নাইডুর মতন পাকা মাথার লোক কি করে যে ভুলটা করলো আমি ভেবে পাইনি। একজনও তো বাঁচেনি। ট্রেকারটা দুমড়ে মুচড়ে ফুটবল হয়ে গিয়েছিল, আপনি বেঁচে গিয়েছিলেন। অ্যাবসার্ড।
আপনি বাঁচলেন কি করে মশাই? আমি বাঁচলাম? আমাদের বাঁচা মরা কি আমাদের হাতে? তার মালিক তো ওই একজনই, আমার গুরু। তিনিই বাঁচালেন আমাকে। বললে বলবেন বানিয়ে বলছি, আমার গায়ে আঁচড়টি লাগেনি। মনে হলো গুরু মহারাজ নিজের হাতে আমাকে তুলে ট্রেকারের বাইরে শুইয়ে দিলেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নিত্যানন্দ আবার থামল। চোখ হারিয়ে গিয়েছে ওর, যেন সেদিনের ঘটনাটা নিজের চোখে দেখতে পাচ্ছে। বাইরে বৃষ্টিও পুরোপুরি থেমেছে, চারপাশ থমথম করছে। আচমকা নিস্তব্ধতাকে ছিঁড়ে খুঁড়ে কড়কড় করে বেজে উঠল টেবিলে রাখা টাইম পিসটা। তাড়াতাড়ি নিত্যানন্দকে টপকে অ্যালার্মটা বন্ধ করে কাঠ হয়ে গেলাম। ঘড়িতে রাত 12টা বাজছে। কি হলো, ভয় পেলেন নাকি? নিত্যানন্দ চেতনা হয়েছে, শটান চেয়ে আছে আমার দিকে, চোখ দপদপ করছে। একই সঙ্গে শীতল ও ভীষণ সে চোখের দৃষ্টি। এইভাবে কোনো মানুষ তাকাতে পারে না। তার মানে নিত্যানন্দ যতই বলুক, সে সেদিন নিচে গিয়েছিল হতেই পারে না। অথবা সবটাই তার বানানো গল্প। ঠিক তাই, চালাকি করবার আর জায়গা পাইনি। আমি ঘাড় শক্ত করে বললাম, দেখুন, ভয় পেতাম সত্যি যদি সেদিন আপনি ওই গাড়িতে থাকতেন, কিন্তু আপনি তো ওই গাড়িতে ছিলেন না। কি বলতে চান আপনি? আমি বলতে চাই যে ওই ট্রেকারে থাকলে আপনার গুরু কেন কেউই আপনাকে বাঁচাতে পারতো না, মরে ভূতি হয়ে যেতেন। তাতে আমার পক্ষে সুবিধেই হতো। আমি আমার ডায়েরিটা দেখালাম। এই যে ডায়েরিটা দেখছেন, এতক্ষণ বসে বসে লিখছিলাম আমারই আত্মজীবনী। সাদামাটা আত্মজীবনীতে যদি একটা ভূত পুড়ে দেওয়া যায় তাহলে তো ভালোই হয়, পাঠক ইন্টারেস্ট নিয়ে পড়বে, বইয়ের কাটতি হবে। চারু রায় বলে এক পুলিশের দারোগা। নিত্যানন্দ এবার জ্বলে উঠল। এসব বানানো গল্প বলছেন? হ্যাঁ। চোখের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে এলো নিত্যানন্দর। এতদিন দারোগাগিরি করেছি, অ্যান্টি সোশ্যালদের চোখ আমি খুব ভালোভাবে চিনি। বিদ্যুৎ গতিতে লাঠিটা চেপে ধরে বললাম, এর একটা পোর্শন সত্যি। আপনি ইয়াসিন মোল্লার খুনি বিশ্বনাথ ওরফে বিশে। মুখের পট্টিটা খুলুন, দেখি তো আপনার নাকের অবস্থা। মরবার সময় ইয়াসিন কামড়ে ছিঁড়ে নিয়েছিল বিশুর নাক। দেখি, খুলুন খুলুন পট্টি। মোমবাতিটা চড়াত করে উঠল, জোরে জোরে দুলতে লাগলো শিখাটা। নিত্যানন্দ দেওয়াল জোড়া মাথার ছায়া ঘুরছে ঘরে, ঘন ঘন ঢেকে দিচ্ছে আমার মুখ। আমি আর রিস্ক নিলাম না, লাঠিটা শূন্যে তুলে চেঁচিয়ে উঠলাম, নড়বেন না, মাথা ফাটিয়ে দেব। খুলুন কাপড়, দেখি মুখটা দেখান। কয়েকটা রুদ্ধশ্বাস মুহূর্ত। আস্তে আস্তে মোমবাতির শিখাটা আবার স্থির হয়ে এলো। রাম দাবরানিতেই কাজটা হলো। বিস্ফারিত চোখে দেখলাম মুখের পট্টি খুলে ফেলেছে নিত্যানন্দ। তার নাকের নিচের দিকের অংশ বলে কিছু নেই। উইয়ে বা ইঁদুরে কাটা বইয়ের মতন লাগছিল জায়গাটা। নাকের হাড়ের তলার দিকটা চিবিয়ে ছিবড়ে করে দিয়েছে ইয়াসিন। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কৃষ্ণাম্বরপন্থী জৈন, নামটা তো চমৎকার বের করেছিলেন নিত্যানন্দ বাবা ওরফে বিশ্বনাথ বাবু। কিন্তু তোমার দুর্ভাগ্য, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বেছে বেছে আমার কাছেই এসে পড়েছ বিষে। আমি বটকেষ্ট দারোগা, এই কেসের ভার আমার উপরেই ছিল। কেসটার হাল করতে পারিনি বলে আমার বদনাম হয়ে গিয়েছিল, অনেক টাকা আটকে গিয়েছিল। এবার সেটা ছাড়ানোর সময় এসেছে। তোমারও সময় ঘনিয়েছে।
আর রক্ষা নেই তোমার, আর রক্ষা নেই। আমি ভেবেছিলাম এরপরই ভীষণ কাণ্ড হয়ে যাবে, মরিয়া হয়ে সাধু বেশি বিশ্বনাথ মরণ কামড় দেবে। অবাক কাণ্ড, তা হলো না। আমার দিকে এক দৃষ্টে চেয়ে পট্টিটা পড়ে আবার অপেক্ষাকৃত শান্ত স্বরেই নিত্যানন্দ থরি বিশ্বনাথ বলল, জানি দারোগা বাবু, সত্যি আমার রক্ষা নেই। গুরুর দয়ায় দুবার প্রাণে বেঁচেছিলাম, এবার নিশ্চিত মরণ। আর তোমার কৃষ্ণাম্বরপন্থী গুরু ঠাকুর, সেও কি এমন মুখোশ আঁটা শয়তান? আচমকা টুল ছেড়ে লাফিয়ে হুঙ্কার দিল বিশ্বনাথ। আবার তার নিন্দা করবেন না, গুরু নিন্দা শোনা মহাপাপ। খুব সাবধান, মুন্ডু টেনে ছিঁড়ে নেব। আমিও ঝট করে চেয়ার ছেড়ে উঠে দুপা পিছিয়ে লাঠিটা আবার তুলতেই বিশ্বনাথ মাথা আড়াল করে আর্তনাদ করল। মারবেন না দারোগা বাবু, আমার মারবেন না, সব বলছি। লাঠির কাছে সকলেই জব্দ। লাঠি নামিয়ে চেয়ারে বসলাম। শিগগির বলো, তোমার নাটের গুরু ঠাকুরটি কে? কোথায় তার আশ্রম? তার কাছে কি করে গিয়ে ভিড়লে বাবা? কিছু চাপলেই দেখছো তো লাঠি। বলো। আচ্ছা বলছি। ধরেই যখন ফেলেছেন তখন গোড়া থেকেই বলি। আমার গুরু স্বামী অভয়ানন্দ মুনির আশ্রম এখান থেকে মাইল 1.5 ওপরে ধারাগিরির পথে দোঝোড়া মোড়ে। জৈন বৌদ্ধ নন, পুরো দস্তুর কালী সাধক, জবরদস্ত তান্ত্রিক। সঙ্গে টুকটাক তাবিজ কবচ দেন, জল পড়া, তেল পড়া, বাটি চালান এসবও করে থাকেন। তবে বাইরের লোক তাঁর নাম বড় একটা জানে না। এই ঘরেই ইয়াসিনকে খুন করে কাটা নাক নিয়ে ছুটতে সেদিন ওই দোঝোড়া মোড়ের কাছে ভুলকো ঝোড়ার জঙ্গলে অজ্ঞান হয়ে যায়। 2 দিন আচ্ছন্ন হয়ে সেখানে পড়ে থাকার পর যখন মৃত্যু আসন্ন, তখনই কাঠকুড়োতে জঙ্গলে ঢুকে এক রাখাল ছেলে আমাকে দেখে আশ্রমে খবর দেয়। খবর পেয়ে গুরু নিজে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান আশ্রমে। তারপর যা করার তিনিই করেন। তাঁর জড়িবুটি টোটকার গুণে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। তবে গলাটা আর ঠিক হয়নি। পুরোপুরি সুস্থ হয়ে যখন ভাবছি চলে আসব, তখনই গুরু আমায় বলেন, শোন রে বাছা, তুই যে এখনো বেঁচে আছিস, এই জীবনটা আর তোর নয়, এটা আমার। তোর এখন যাওয়াও হবে না, তুই এখানেই থাক। এখন থেকে যা বলবো তাই তুই করবি, যেমন বলবো তেমন চলবি, বুঝলি? অন্যথা করবি তো বেঘরে মারা পড়বি। তোর পুরনো পাপের ভার আমার ওপর ছেড়ে দে। তোকে তড়ানোর ভার আমার, কেবল আমার। আমি আর না করতে পারলাম না, থেকে গেলাম সেখানে। শুরু হলো নতুন জীবন। অনুভব করলাম এতদিন অন্ধকার গর্তে মুখ গুঁজে পড়েছিলাম, বাইরের আলোয় এসে দাঁড়ালাম। দেখতে দেখতে শরীরের বাসি পচা রক্ত সরে গিয়ে নতুন রক্ত এলো। মনে হচ্ছিল শরীরের হাড়গোড়গুলোও যেন নতুন ভাবে গজিয়ে উঠছে। তখন মনে যে কি ফুর্তি, কি শান্তি বলে বোঝাতে পারবো না দারোগা বাবু। গুরুর পায়ে পড়ে থেকে পরম আনন্দে দিন কাটছে। পুরনো জীবনের কথা ভুলেই যেতে বসেছিলাম, কিন্তু সব আনন্দ কি সকলের সয়? আমারও সইল না দারোগা বাবু। তাল কাটল।
হঠাৎ একদিন গুরুর আদেশে বেরিয়ে পড়তে হলো পরিভ্রমণে। ঘুরতে ঘুরতে পড়ে গেলাম দীননাথের চক্করে। তার ঘরে ঘাঁটি গাড়তে গিয়ে কি হয়েছিল আগেই বলেছি আপনাকে। তার থেকে নাইডুর হামলার মুখে পড়ে কে 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 দরজার আওয়াজে আচমকা বিশ্বনাথের ঘাড় ঘুরে গেল দরজার দিকে। ভয়ার্ত গলায় বলল, কে কে দরজায়? কে দরজায়? কে? দেখলাম মুখ ভয় ফ্যাকাশে মেরে গেছে বিশ্বনাথের। দরজায় চেয়ে দেখলাম সে ঠিকই দেখেছে, দরজাটা নড়ছে। ফাঁক দিয়ে আসা হাওয়ায় মাথা ঝাঁকাতে শুরু করেছে মোমবাতির শিখা। গলা পর্যন্ত জ্বলে গিয়েছে। মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে তারও। বাইরে ঝিঁঝি পোকার ডাক আরো তীব্র হয়েছে। আরে ও হাওয়া, চিন্তা নেই। আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন বিষে? ইয়াসিনকে খুন করেও কি আশ মেটেনি? নাইডুর হাত থেকে বেঁচে তিলক রানার দলে গিয়ে নাম লিখিয়েছিলে বুঝি? শিগগিরই বলো, তিলক রানা তোমায় নাইডুর হাত থেকে বাঁচিয়ে গাড়ি উড়িয়ে দিয়েছিল। সেখান থেকে তার সঙ্গে কোথায় গিয়ে জুটেছিলে? না বললে আমি তোমার মুন্ডু ছেড়ব। না 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 না, বিশ্বাস করুন, যা বললাম সেটাই হয়েছিল। গুরুর আশীর্বাদে এ পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। আমি সত্যি বদলে গিয়েছি দারোগা বাবু। ট্রেকার উড়ে যাওয়ার পর আমি রাস্তায় ছিটকে যেতে কি হয়েছিল বলি শুনুন। বলতে বলতে আবার নিত্যানন্দর ঘাড় ঘুরল। দারোগা বাবু, দরজাটা ঠিক করে দিয়েছিলেন তো? কেউ এসেছে শিওর? চুপ! আবার চালাকি? চুপ করে বসো। যতই রিটায়ার করে থাকি এখনো আমার ধারে কাছে ঘেঁষার সাধ্য এ তল্লাটে কারণ নেই, বুঝলে? বলতে বলতে ঝিঁঝি পোকার ডাক চমকে দিয়ে বাইরে ডেকে উঠল ব্যাং। ব্যাং না কারোর গলা শব্দ? বিশ্বনাথ ঠিকই শুনেছে মনে হচ্ছে। ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল আমার। কান পেতে স্পষ্ট অনুভব করলাম, ঠিক হাওয়া নয়, বাইরে সত্যি কেউ এসেছে। তার পায়ের খসখসানি বেশ টের পাওয়া যায়। সে যদি ইয়াসিন হয়, হয়ে গেল। তাহলে তো আর বেশি সময় নেই। আমি অধৈর্য হয়ে পড়লাম। চুপ করে আছো কেন? বলো বলো, তাড়াতাড়ি শেষ করো। বিশ্বনাথ আরেকবার দরজাটা দেখে নিয়ে শুরু করলো। আপনি বলছেন বানানো গল্প, তবে শুনুন দারোগা বাবু, সেই রাতে ট্রেকারের ব্লাস্ট হওয়ার পর কি হয়েছিল শুনুন। বিকট আওয়াজে আমি তো ছিটকে পড়লাম ট্রেকারের বাইরে। ধুলো টুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে শিউরে উঠলাম। ট্রেকারটার কিছু নেই আর। তিলক ও তার দলবলও নেই হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে পুলিশ এসে পড়বে। আর দাঁড়ালাম না সেখানে, হাঁটতে শুরু করলাম। পথে বৃষ্টি নামলো, ভিজে একসা হয়ে গেলাম। তখন অনেক রাত। ছোট শহর ধারাগিরি ঘুমিয়ে পড়েছে। রাস্তায় লোকজনের চিহ্ন মাত্র নেই। আলোগুলো টিমটিম করে জ্বলছে। ভিজতে ভিজতেই সরকারি ডাক বাংলোর মোড়ে এসে থমকে দাঁড়ালাম। মনে পড়ল 4 ছেলেকে খুন করা নিয়ে এত কাণ্ড। দারাগিরির সেই ব্যবসায়ী রঘুনাথ শ্রীবাস্তবের বাড়ি এখানে। নাইডু বড় বড় টাকার তোলা তুলতো ব্যবসায়ীদের কাছ থেকে। রঘুনাথকে চাপ দিয়ে বড় সড়ো অ্যামাউন্ট হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল, কিন্তু রঘুনাথ বেঁকে বসায় নাইডু তার ছেলে বাবলুকে ইয়াসিনকে দিয়ে খুন করিয়েছিল। একমাত্র ছেলে মারা যেতে রঘুনাথের মাথায় জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। আমার শরণাপন্ন হয়। রঘুনাথেরই টাকা খেয়ে আমি ইয়াসিনকে খুন করেছিলাম। এইবার পথে এসো। এতক্ষণে নিজের মুখে স্বীকার করলে ইয়াসিনকে তুমি খুন করেছিলে। আমি বটকেষ্ট দারোগা। আমি ইচ্ছে করলেই তোমায় ধরতে পারতাম, ধরিনি। পেমেন্ট নিতে সে রাতে চলে গেলে রঘুনাথের বাড়ি, তাই তো? ভুল করছেন দারোগা বাবু।
গুরুর সান্নিধ্যে টাকার মোহ ঘুচে গিয়েছিল আমার। সে রাতে না গেলেও রাতটা রাস্তাতেই কাটিয়ে পরের দিন সত্যি গিয়েছিলাম রঘুনাথের বাড়িতে। যত নষ্টের গোড়া নাইডু বোমায় উড়ে গিয়েছে জানলে লোকটা শান্তি পাবে, এই ভেবে রোদ উঠতেই রঘুনাথের বাড়িতে চলে গেলাম। এখন ভাবি কেন যে কাজটা করেছিলাম। হায় হায় হায়। আমার গুরু অভয়ানন্দ মুনি প্রায়ই বলতেন, সাধনার পথে পদে পদে বিপদ, নানা রকম প্রলোভনের হাতছানি, একটু বেচাল হলেই সর্বনাশ। তখন হাজার মাথা খুঁড়লেও কিচ্ছু হবে না। কিন্তু সেই ভুলটাই করলাম। কানার মতো ভুল পথে পা বাড়িয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম আবার। রঘুনাথের বাড়িতে ঢুকে মনে হলো এ কোথায় এলাম। গেটে দারোয়ান দূরে থাক, চাকর বাকরও কাউকে দেখা গেল না। প্রাসাদের মতো পেল্লাই বাড়ি খাঁ খাঁ করছে, সর্বাঙ্গে অযত্নের ছাপ। এখানে সেখানে ফাটল ধরেছে, দেখাশোনার অভাবে উঠোনে আগাছা গজিয়েছে। কিছু উটকো ছেলে উড়ে এসে জুড়ে বসে খেলার আসর বসিয়ে দিয়েছে। দেখে কে বলবে একসময় ধারাগিরির সবচেয়ে চোখ ধাঁধানো বাড়ি ছিল এটা। ভেতর বাড়িতে ঢোকে কারণটা জানা গেল। রঘুনাথের শেষ অবস্থা। ছেলে আগেই মারা গিয়েছিল, কিছু কাল আগে শোকে দুঃখে স্ত্রী মারা যেতে শয্যা নিয়েছে রঘুনাথ। বিছানার পাশে দাঁড়িয়েছিল একজন নার্স, সেই জানালো আর বাঁচার আশা নেই। ডাক্তাররাও জবাব দিয়েছে, ভালো করে আর লোকই চিনতে পারছে না। কিন্তু আশ্চর্য, আমি সামনে গিয়ে দাঁড়াতেই রঘুনাথের ঘোলাটে চোখ ঘুরতে শুরু করলো। বালিশ থেকে মাথাটা অল্প তুলে ঘড়ঘড়ে গলায় বলল, কে কে তুমি? আমি বললাম, আমায় চিনতে পাচ্ছেন শ্রীবাস্তবজি? উত্তরে রঘুনাথ আমাকে অবাক করে দিয়ে জানালো, তুমি বিশ্বনাথ? তোমার জন্যই আমি মরতে পারছি না। তোমার জিনিস তুমি নিয়ে আমাকে মুক্তি দাও। কব সে তোমার পথ চেয়ে আছি, এতদিন এলে। আমার জিনিস? আমি আরো অবাক, আমার তো কিছু নেই আপনার কাছে। আছে আছে, একটু দাঁড়াও। এই বলে রঘুনাথ ইঙ্গিত করল। নার্সটি চলে গেল ঘর থেকে। তারপর তার নির্দেশে দরজাটা বন্ধ করে শুরু করে দিলাম কাজ। বিছানার তলা থেকে চাবি বের করে খুলে ফেললাম লোহার সিন্দুক। তার বলা গোপন নাম্বার মিলিয়ে তার ভেতরের লকারটাও খুলে ফেললাম। গুহার মতো বিরাট লকার, তাতে নানা কাগজপত্রের সঙ্গে ছিল একটা ফাইল। তা হাতে নিয়ে রঘুনাথের বিছানার কাছে এসে দাঁড়াতেই সে বলল, এলো, এটাই তোমার জিনিস। কবে থেকে আগলে রেখেছি। কি আছে এতে শ্রীবাস্তবজি? আমি কিছুই বুঝতে পারছি না, বিস্ময় ক্রমেই বাড়ছে। তোমার পুরস্কার 10 লাখ টাকার কাগজ তোমার নামেই নমিনি করা। এটা নিয়ে বাঁচাও, শান্তিতে মরতে দাও আমায়। এত টাকা! আমার হাত থেকে ফাইলটাই খসে পড়ল। মাথা ঝাঁকিয়ে বললাম, না 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 না, আমি কেন নেব আপনার টাকা? আমার টাকা নয়, এ তোমারই টাকা। আমার ছেলের খুনিকে মারার জন্য এই টাকা তোমারই প্রাপ্য ছিল। লেকিন তুমি ফেরার হয়ে গেলে। কত খুঁজেছি তোমাকে, আসবে বলে সেই যে গেলে, আর এলে না। ওটা তোলো। 1 টাকা তো নয়, 10 লাখ টাকা। আমার লোভ হলো, কিন্তু তখনই গুরুর সাবধান বাণীর কথাও মনে পড়ল। তাড়াতাড়ি বললাম, এসবের দরকার নেই আমার,
আমি আর সেই বিষে নই, বিশ্বনাথ মরে গিয়েছে শ্রীবাস্তবজি। তা বললে শুনবো না বাবা। যক্ষের মতো কবে থেকে আগলে বসে আছি। ও টাকা তোমাকে নিতেই হবে। তুমি আমার ছেলের খুনিকে শাস্তি দিয়েছ, এ না নিলে মরেও শান্তি পাবো না। না 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 না। বিশ্বনাথ থামল। আমি জলজলে চোখে চেয়ে আছি তার মুখের দিকে। চারু রায়ের কথা মনে পড়ছে। এখনো পর্যন্ত এটা ক্রাইম স্টোরি, ভূত আসবে আসবে করছে, পরিবেশও তৈরি, কিন্তু আসছে কই? ভাবতে ভাবতে আবার সন্দেহটা ফিরল। তবে কি সেদিন গাড়িতে বিস্ফোরণে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল বলে বিশ্বনাথ যে ক্লেম করছে, তাহা মিথ্যে? যাকে মানুষ ভাবছি, শেষে দেখব বিশ্বনাথই ভূত। বুকটা ধড়াস করে উঠল। কিন্তু যতই হোক, এক্স দারোগা, ভয় পেয়েছি সেটা বুঝতে দিলাম না। বড় করে শ্বাস নিয়ে বিশ্বনাথ আবার শুরু করল। রঘুনাথের কান্না কাটিতে আমার মনটা গলে গেল। যতই হোক, মৃত্যু পথযাত্রীর ব্যাকুল ইচ্ছে বলে কথা। তাও একটু না না করে যখন দেখলাম সে নেহাতি নাছোড়, টাকাটা দেবেই, তখন বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। আর রাজি হতেই সর্বনাশ হয়ে গেল আমার দ্বারকা বাবু। কারণ আমি যে টাকায় হাত দিয়েছিলাম তাতে খুনের রক্ত লেগেছিল। রঘুনাথের বাড়ি গিয়েছিলাম নাইডুর মরার খবর দিতে, ফিরে এলাম নিজের মরার ব্যবস্থা করে। টাকা এমনই খতরনাক বস্তু। টাকাটা হাতে নেওয়ার পরই সেটা দিয়ে কি করি ভাবতেই একদিন কেটে গেল। সেদিন রাতটা আমায় থেকে যেতে হলো রঘুনাথের বাড়িতে। পরের দিন বেরিয়ে পড়লাম, চলে এলাম ধারাগিরি স্টেশনে। সারাদিন স্টেশনেই বসে রইলাম। একবার ভাবছি মন্দির করি, আরেকবার ভাবছি অনাথ আশ্রম। পরক্ষণে মনে হচ্ছে না, সবার আগে দরকার আমার নাকটা প্লাস্টিক সার্জারি করা। নাকের জন্য লোক সমাজে চলাফেরা করা দায়। পট্টি বেঁধে ঘুরতে হচ্ছে, লোককে মিথ্যে করে কৃষ্ণাম্বরপন্থী জৈন পরিচয় দিতে হচ্ছে। নাকের ব্যবস্থা হলে পরে তারপর ঠান্ডা মাথায় টাকার গতির কথা ভাবা যাবে। কিন্তু আমার হিসেব গোলমাল হয়ে গেল 7 দিন পর এক রাতে। এর মধ্যে সই টই করে কাগজ টাকা করে ব্যাংকে জমা করেছি। নাকের চিকিৎসা করাতে টাকা তুলে জুব্বার পকেটে পুরে কলকাতায় যাওয়ার টিকিটও কেটেছি। রাতে ট্রেনের অপেক্ষায় বসে আছি প্ল্যাটফর্মে। এমন সময় ঘটল ঘটনাটা দারোগা বাবু। তখন অনেক রাত। ট্রেনের অপেক্ষা করতে করতে প্ল্যাটফর্মের বেঞ্চে বসে চোখটা লেগে এসেছিল। হঠাৎ কিসের শব্দে চটকাটা কেটে গেল। মুখ তুলে তাকিয়ে হাড় হিম হয়ে গেল আমার। দেখি দীননাথের বাড়িতে যার টক্কর নিয়েছিলাম, সেই মেয়েটা আবার এসেছে। সে চটে বুড়ি ডাইনি বুড়ির মতো চেহারা, ব্লাউজে ছুরি লুকিয়ে আজও সে ঘুরে বেড়াচ্ছে। দৌড়ে দাঁড়িয়ে কটমট করে দেখছিল আমায়। রক্ত মাখা টাকা ছুঁয়েছি। আমি তো আর সাধু নই, নেহাতি সাধারণ মানুষ। গুরুর কৃপায় যেটুকু শক্তি অর্জন করেছিলাম সব খুইয়েছি। আর ওকে আটকানোর ক্ষমতা আমার নেই। দাবরানিতে কিছুই হবে না। আমার মৃত্যু অবধারিত। ওরে বাবা গো! বেঞ্চ থেকে বাবা গো বলে লাফিয়ে উঠে লাগালাম ছুট।
মেয়েটা কিল কিল করে হাসতে হাসতে ছুটলো আমার পিছু পিছু। প্ল্যাটফর্ম ছেড়ে আমি ঝাঁপিয়ে পড়লাম লাইনে, মেয়েটাও ঝাঁপালো। দারোগা বাবু, তারপর শুরু হলো আপনাদের চোর পুলিশ খেলার গল্প। আমি লাইনের ওপর দিয়ে কখনো লাইন ছেড়ে পাশে পাশে ছুটছি, পেছনে তাড়া করে আসছে পাগলি, কিছুতেই তাকে এড়াতে পারছি না, ছায়ার মতো লেগে আছে। গুরু অভয়ানন্দ মুনি বলেছিলেন আমার এই জীবনটা তার, কিন্তু পাপের টাকা ছুঁয়ে আমি হয়ে গিয়েছি টাকার। তাই তাই গুরুর আর কি দায় পড়েছে আমাকে বাঁচানোর, আর আমার রক্ষা নেই। ওই 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 এলো, ওই এলো, ধরলো আমায়। জল ঝড় বৃষ্টি বাদল কিছুই যে তো আক্কা করে না। বলতে বলতে বাক্যহীন হয়ে গেল বিশ্বনাথ। ভয় সিঁটিয়ে গিয়েছে, বিস্ফারিত চোখে তাকাচ্ছে দরজার দিকে। তরল মোমের মধ্যে দপদপ করছে মোমবাতির বলতেটা। আমি এক দৃষ্টে দেখছিলাম তাকে। আশ্চর্য, তারা খেয়ে সেই ধারাগিরি থেকে এখানে চলে এসেছো বিষে? কি করবো? আমার তো এখন পালানো ছাড়া গতি নেই, ওর সঙ্গে পারা মুশকিল। ভেতরটা আনন্দে নেচে উঠল আমার। ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে বিশ্বনাথের। ওর জন্য আমারও অনেক টাকা লোকসান হয়েছে, বদনামের কলঙ্ক নিয়ে চাকরি থেকে রিটায়ার করতে হয়েছে। মেয়েটা তাকে তাড়া করে এত দূর পর্যন্ত যখন এসেই গিয়েছে, অলরেডি দরজায় ঠেলা দিচ্ছে, তাকে আর আটকানোর দরকার নেই। শুধু শুধু একটা খটকা পরিষ্কার করে নেওয়ার অপেক্ষা। মনটা অনেকক্ষণ ধরে খচখচ করছে। বিশে, একটা কথা ঠিক করে বলো, যে মেয়েটার কথা বলছো তার উপরের পাটির দুটো দাঁত বিশ্রীভাবে উঁচু, নাকটাও স্লাইট ব্যাকা। হ্যাঁ ঠিক তাই। আপনি দাঁত উঁচু পাগলিটাকে চেনেন নাকি? আমি হ্যাঁ না কিছুই বললাম না। ততক্ষণে আমার যা জানার জানা হয়ে গিয়েছে। মেয়েটাকে চিনি বই কি, হাড়ে হাড়েই চিনি। এ আর কেউ নয়, ইয়াসিনের বউ। সদ্য বিয়ে করে স্বামীকে হারিয়ে শোকে দুঃখে পাগল হয়ে প্রথমে আমার কাছে, মানে এই বটকেষ্ট দারোগার কাছেই ছুটে এসেছিল। দারোগা বাবু, রক্ষে করুন দারোগা বাবু, আমার আমার স্বামীর খুনিকে ধরে দিন। তার স্বামীর খুনিকে ধরে দেওয়ার জন্য আমাকেও মোটা টাকা দিয়েছিল, কিন্তু অনেক খুঁজেও খুনির টিকিরও পাত্তা করতে পারিনি। না, চাইনি। আঁতকে উঠেই পড়লাম চেয়ার থেকে। না না, ওকে ঢুকতে দেওয়া যায় না, কিছুতেই না। আমাকে দিয়ে কিছু হয়নি দেখে সে তারপর গিয়েছিল স্বামী নিত্যানন্দ ওরফে এই বিশ্বনাথের কাছেই। আমি উঠে দাঁড়ালাম। বাবু, কোথায় যাচ্ছেন? যাবেন না, যাবেন না, আমার ভয় করছে, বড্ড ভয় করছে। দরজা খুললেই ও আমাকে মেরে ফেলবে। শুধু শুধু বিশ্বনাথকে? আমাকে মানে এই বটকেষ্ট দারোগাকেও কি ছাড়বে? মরিয়া হয়ে আমি উল্টে বিশ্বনাথকে চাগাবার চেষ্টা করলাম। আচ্ছা, একটা রোগা মেয়ের তারা খেয়ে পালাচ্ছ বিষে? হ্যাঁ, তুমি নাইডুর দলে ছিলে না? হ্যাঁ, নিজের অতীতটাও কি ভুলে গেলে? টিপে মেরে ফেলতে পারছো না পাগলিকে? ভয় পাচ্ছ কেন? ভয় কি এমনি পাচ্ছি দারোগা বাবু। বিশ্বনাথ এতক্ষণে আসল কথাটা বলল। রেল লাইন দিয়ে যখন দৌড়াচ্ছিলাম তখনই ট্রেন চলে আসে। আমি কোনো রকমে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচাই, কিন্তু 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 মেয়েটাকে দোলে পিষে দেয় ট্রেন। আমি 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 ভাবলাম বাঁচলাম, কিন্তু কই মরার পর দেখলাম মেয়েটা থামেনি। তলা পাকানো ধর আর মুন্ডহীন ভয়াবহ চেহারা নিয়ে হাওয়ার বেগে ছুটছে। ওর সঙ্গে আমি পারি দারোগা বাবু। মাথার চুল খাড়া হয়ে গেল আমার। যেটা চাইছিলাম অবশেষে তাই হলো।
বটকেষ্টর দারোগাগিরিতে অলৌকিকের ঘাটতিও মিটে গেল। হাড়ে হাড়েই বুঝলাম সাক্ষাৎ পেতনির তাড়া খেয়েই প্রাণ বাঁচাতে বিশ্বনাথ ঢুকে পড়েছে আমার ঘরে। ভাবতে ভাবতেই পোলতেটা চড়চড় করে পুড়ে মোমবাতিটা দপ করে নিভে গেল। মিশমিশে অন্ধকারে ছেয়ে গেল ঘর। বোধহয় তারই অপেক্ষায় ছিল ইয়াসিনের বউ। দড়াম করে শব্দ হলো, ভেঙে পড়ল দরজাটা। ছিটকে উঠে বিশ্বনাথের হাত ছাড়িয়ে দেয়ালের কোণে সেঁটে গেলাম। তীব্র গোঙানির ঘর ঘরে ধ্বনির সঙ্গে মিশে গেল খলখল হাসি আর বুক কাঁপানো বৈশাচী খুঙ্কার। ইষ্ট নাম জপতে জপতে শক্ত করে ধরলাম লাঠিটা। কিন্তু কিন্তু লাঠি দিয়ে কি প্রেতাত্মাকে ঠেকানো যায়? আমি ইয়াসিনের বউয়ের টাকাই শুধু খাইনি, ইয়াসিন মোল্লাকে আশ্রয় দিয়েছিল বলে সুরেশ যাদবকেও পথে বসিয়ে ব্ল্যাকমেল করে তার বাড়িটাও নামমাত্র মূল্যে হাতিয়ে নিয়েছিলাম। তার জন্যে ইয়াসিনের কেসটায় গায়ে লাগাইনি। হাত থেকে খসে পড়ল লাঠি। তার করে কাঁপছি। জীবনে দীক্ষা নিইনি, ইষ্টমন্ত্র তো নেই যে জব্য। ফালা ফালা চোখে চেয়ে আছি। উন্মত্ত অন্ধকারের মধ্যে একটা আলোর রেখাও যে চোখে পড়ছে না। চাই সানডে সাসপেন্সে শুনলেন ঝড়ের রাতের আগন্তুক। রচনা শুভমানুষ ঘোষ। শুভমানুষ ঘোষের জন্ম 17 অক্টোবর 1958 হাওড়ার শালকিয়ায়। বর্তমানে বাস করেন হুগলি জেলার ভদ্রকালীতে। অবসরপ্রাপ্ত অধ্যাপক। ছাত্রাবস্থায় লেখালেখির সূত্রপাত। প্রথম গল্পগ্রন্থ গল্প অল্প স্বল্প। ছোটদের জন্য প্রথম উল্লেখযোগ্য গল্প প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। গল্পটির নাম খাসনবিশের খাসা যন্তর। আনন্দ পাবলিশার্স প্রকাশিত বন্ধুর বাড়ি লেখককে ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা দান করে। ছোটদের বড়দের গল্প উপন্যাসে স্বচ্ছন্দ লেখক, পেয়েছেন বহু পুরস্কার। আনন্দবাজার পত্রিকা প্রকাশিত শতবর্ষ গল্প সংকলন 2022 সংকলন গ্রন্থেও লেখকের ছোট গল্প সসম্মানে অন্তর্ভুক্ত হয়েছে। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সুখী গৃহকোণ পত্রিকায়। গল্প পাঠ ও বটকেষ্টর চরিত্রে অংশুমান পাল, স্বামী নিত্যানন্দ সাক্ষ্য রায়, স্বামী অভয়ানন্দ মির্চি সায়ন, পাগলি অয়ন্তিকা, নাইডু পুষ্পল গাঙ্গুলি, রতন অভিজিৎ, দীননাথ অধিরাজ চক্রবর্তী, সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম ও শুভ। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। শব্দগ্রহণ প্রচার সহায়তায় ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।